ভারতীয় জনতা পার্টির নির্বাচন হয়ে যাওয়ার পরে গত 2 মাস পেরিয়ে হতে যাচ্ছে, গণনা হয়েছে। আবার সবাইকে, আমাদের লোকজন তো রাজনীতি করে খায় না, তাদের তো রুটি রুজি করতে হয়, তারা ভোটের সময় বেশি সময় দেয়। ভারতীয় জনতা পার্টির লোকরা ওই শৌচালয় থেকে, আবাস যোজনা থেকে টাকা মারে না, হকারদের কাছ থেকে তোলা তোলে না, টোটোর কাছ থেকে তোলা তোলে না। তাদের তো পেট আছে, তাদের তো স্ত্রী পুত্র পরিবার আছে, বাবা মা আছে, সেই জন্য সেই উদ্দেশ্যে বলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠক পেরিয়ে ওটা প্ল্যান্টেড। গতকালই সাগরিকা ঘোষ, যে রাজ্যসভার তৃণমূলের এমপি, তার যে হাজব্যান্ড সাংবাদিক রাজদীপ সরদেশাই বলেছিলেন আগামীকাল হেমন্ত সোরেন এবং মমতা ব্যানার্জি কুইট করবে, মিটিং থেকে ওয়াকআউট করবে। কালকে বলে দিয়েছে, তো প্ল্যান্টেড তো। এবং গতকাল লিক হয়ে গেছে, রাজদীপ সরদেশাই গতকাল লিক করে দিয়েছে, ফলো মাই এক্স হ্যান্ডেল। বলছে কেন্দ্রীয় সরকার বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে বঞ্চনা করছে, 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, আবাস যোজনার বাড়ি দিচ্ছে না। তার উত্তরও সকালবেলা দিয়ে দিয়েছি, সবচেয়ে কম জিএসটি কালেকশন এখানে 4.11, জনসংখ্যার 7.12, আর টাকা পান সবচেয়ে বেশি আপনি। আপনাকে চুরি করার জন্য দেওয়া হবে নাকি? আপনি তাজের চার্টার ফ্লাইট নিয়ে গেছেন দিল্লি, 1 কোটি টাকা তো আপ ডাউন করতে চলে গেছে, গাই আর বাছুর গেছে দিল্লি। নির্মলা সীতারামন, তিনি মাননীয় অর্থমন্ত্রী, তার স্বামী বলেছেন যে তার অর্থমন্ত্রকের কোথায় কোথায় বড় সড়ো কেলেঙ্কারি ঘটেছে। নির্মলা সীতারামন অর্থমন্ত্রী, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন, তো কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতি কোথায় কি অনিয়ম হচ্ছে, কোথায় কি কেলেঙ্কারি হচ্ছে, সবার আগে যিনি চিহ্নিত করছেন এবং সরব হচ্ছেন, তিনি হচ্ছেন নির্মলা সীতারামনের হাজব্যান্ড। আগে ঘরে উনি কি বাড়িতেও কি হাজব্যান্ডের মুখে তালা দিয়ে রেখেছেন নাকি? হাজব্যান্ডের মুখে তালা দিয়ে রেখেছেন নাকি অর্থমন্ত্রী? হ্যাঁ, আপনার স্বামী তো আপনার অর্থমন্ত্রকের কোনটা কি কেলেঙ্কারি, কোনটা অনিয়ম আপনার স্বামী তো বলেন। তারপর আপনি ঘরে স্বামীর মুখে তালা দেবেন, বাইরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে, যে যেখানে প্রতিবাদ করবে তাদের মুখে তালা দেবেন, হয় নাকি কখনো? আমরা মাননীয় অর্থমন্ত্রীকে নিশ্চিতভাবে সম্মান করি, কিন্তু যেখানে তার স্বামী তার অর্থমন্ত্রক সম্পর্কে স্যাটিসফাইড নয়, তিনি আসছেন মমতা ব্যানার্জির ভুল ধরতে। দেখুন, গোটা বিষয়টাই হচ্ছে, মাইকটাই হচ্ছে তাদের, নির্মলা সীতারামনের কোম্পানির হাতে। তারা কখন অন করছে, কখন অফ করছে, কখন আবার অন করছে, অফ করছে, এ তো তাদের ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদে, তার মাইক যখন কাজ করেনি তখন তিনি প্রতিবাদে বেরিয়ে এসছেন। এই প্রসঙ্গে দুটো প্রশ্ন। প্রথম, রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে আজকের নীতি আয়োগের যে বৈঠক, সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগদান লাভ বই ক্ষতির কোনো জায়গা নেই, কারণ প্রধানমন্ত্রীর সামনে তিনি রাজ্যের দাবি দেওয়া এবং বিরোধীদের বঞ্চনার কথা রাখতে পারেন, এতে কোনো ফেস লস হয়নি, কি বলবেন? না, মমতা বন্দ্যোপাধ্যায় তো দেখুন, নীতি আয়োগ একটা বৈঠক ডেকে আমন্ত্রণ জানিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলে জানিয়েছিলেন। একজন মুখ্যমন্ত্রী তার দায়িত্ব পালন করেছেন। যে বৈঠকে বাংলার প্রতি বঞ্চনা, বাংলার কতখানি অধিকার, বাংলার কি কি প্রাপ্য, সেগুলো যদি সরাসরি সামনে বলা যায়, তো এটা তো বাংলার মানুষের কাজ করতে যাওয়া। শুধুমাত্র যাব না, গেলাম না, এই বলে একদিনের খবর হওয়া নয়। মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছিলেন বিষয়টাকে, যে বাংলার যে বকেয়াটা, সেটা ওই মঞ্চে, ওই ফোরামের রেকর্ডেড রাখতে। এখন সেটা বলতে গিয়ে যখন তিনি সবিস্তারে এই বঞ্চনাটা বলতে যাচ্ছেন, তখন তাকে বলতে দেওয়া হয়নি, তার কণ্ঠরোধ করা হয়েছে, তিনি তার প্রতিবাদ করেছেন। কিন্তু যেটা রাজধর্ম পালন করতে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের করার কথা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে গেছিলেন বাংলার স্বার্থে, দেশের স্বার্থে। আর বিজেপি তার কণ্ঠরোধ করে এটা প্রমাণ করে দিল যে তারা শুধু বঞ্চনাই করে না, প্রতিবাদের কণ্ঠরোধও এই বিজেপিই করে। আজকে এই প্রসঙ্গে সিপিএম এবং অধীর চৌধুরী তাদের মূলত বক্তব্য একই। তারা বলছেন যে তৃণমূল বিজেপি সেটিং তত্ত্ব ফের সামনে এনেছেন। তাদের বক্তব্য, সমস্ত বিরোধীরা যখন প্রতিবাদ জানিয়ে বৈঠক বয়কট করলো, তখন একা বাংলার মুখ্যমন্ত্রী, কোন সম্মিলিত বিরোধী শক্তির বৈঠক বয়কটের কোনো মিটিং হয়নি। এটা সম্পূর্ণভাবে কোন কোন দলের সিদ্ধান্ত ছিল। এরকম কোনো সমন্বয় ছিল না যে একটা কোনো বৈঠকে ইন্ডিয়া জোট কোনো বৈঠকে কোনো সিদ্ধান্ত নিয়েছে যে এটা
যাওয়া হবে না এমন কোন রেজলিউশন ইন্ডিয়ার কোন বৈঠকে নেওয়া হয়নি। কোন কোন দল আলাদা আলাদা তাদের বক্তব্য নিয়েছে, তাদের বক্তব্য জানিয়েছে। সেখানে তৃণমূলের বক্তব্য পরিষ্কার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, যে আমি আমার রাজ্যের এবং দেশের বঞ্চনার বিষয়গুলো সামনে রাখবো, বলতে না দিলে বেরিয়ে আসবো। বলতে দেয়নি, কণ্ঠরোধ করেছে, মাইক অফ করেছে, উনি বেরিয়ে আসছেন। সিপিএম আর কংগ্রেসকে বলি যে তাদের মুখ্যমন্ত্রীরা অতীতে কখনো কোনো কেন্দ্রের ডাকা বৈঠকে যাননি, এইসব নজির দেখাতে পারবেন তো? এসব বড় বড় কথা। জ্যোতিবাবু রাজীব গান্ধীর ডাকা বৈঠকে যাননি, বুদ্ধবাবু পরবর্তীকালে তিনি বাজপেয়ীজির ডাকা বৈঠকে যাননি, জ্যোতিবাবু বাজপেয়ীজির ডাকা বৈঠকে যাননি, এগুলো দেখাতে পারবেন তো? ফলে দেখা গেছে কি যায়নি, সব বিষয়ের আলাদা আলাদা সময়ের আলাদা আলাদা চালচিত্র, আলাদা আলাদা পার্সপেক্টিভ থাকে। কোনটা ভালো হলো, যাব না বলে বসে থাকা, নাকি গিয়ে পুরো অধিকার বঞ্চনার বিষয়টা জোরালো কণ্ঠে রেকর্ড করার চেষ্টা করা, এবং তারা কণ্ঠরোধ করলে সেখানে বেরিয়ে এসে বাংলার বাঘিনীর মতো প্রতিবাদ করা? কোনটা ঠিক হলো? বাংলার মানুষ বিচার করবেন। আমি ওইভাবে দেখছি না, কারণ এটা ইন্ডিয়া জোটের তরফে কোনো সিদ্ধান্ত ছিল না যে নীতি আয়োগের বৈঠকে যাওয়া হবে কি যাওয়া হবে না। এটা আলাদা আলাদা ভাবে বিভিন্ন দল তাদের মতামত জানিয়েছে। যেহেতু প্রথমে আমন্ত্রণ আসার পর এখান থেকে উত্তর গেছিল যাবেন, তিনি কর্তব্য পালন করেছেন, প্রতিবাদ রেকর্ড করেছেন, এবং যেখানে কন্ট্রোল হয়েছে তিনি বেরিয়ে এসেছেন। অর্থাৎ বাংলার স্বার্থে লড়াই, প্রতিবাদটা রেকর্ড করা এবং যথাসময়ে যথাযথভাবে প্রতিবাদ করা, এই দুটোই মমতা বন্দ্যোপাধ্যায় আজ করেছেন। অজিত বলছেন যে গোটাটাই পরিকল্পিত চিত্রনাট্য এবং রাহুল গান্ধীকে জাতীয় স্তরে চেপে রাখা বা ছোট করে দেখানোর জন্য উনি এই নাটকটি। অধীর রঞ্জন চৌধুরী তার এই ভুল ধারণা, পর্যবেক্ষণ, মূল্যায়ন এবং বক্তব্যের জন্য তার দল শুধু গোহারা হারেনি, তিনি নিজে তৃতীয় হয়েছেন। দয়া করে এইটা মনে রাখবেন। অধীর রঞ্জন চৌধুরী তার এই অন্ধ তৃণমূল বিরোধিতা, অকারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা, তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করতে গিয়ে বহরমপুর কেন্দ্রে তৃতীয় যিনি হয়েছেন তার নাম অধীর রঞ্জন চৌধুরী। ফলে শিক্ষা নিতে শিখুন, জনগণের রায় থেকে, জনগণের মতামত থেকে, বাংলার মানুষের মুড মেজাজ মতামত থেকে শিক্ষা নিতে শিখুন। অধীর চৌধুরী খোঁজা দিচ্ছেন, বলছেন যে গতকাল মমতা ব্যানার্জি বলেছিলেন হেমন্ত সোরেন যাবে আজকে বৈঠকে, তিনিও পর্যন্ত গেলেন না। দেখুন, অধীর চৌধুরী কাকে খোঁচা দেবেন? অধীর চৌধুরী লোকসভা নির্বাচনে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে তৃতীয় হওয়া ব্যক্তি, তৃতীয়, নিজের সিটে তৃতীয় হয়েছেন, থার্ড। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অধিকার আদায়, বাংলার হয়ে প্রতিবাদে, বাংলার অধিকার অর্জনের যে লড়াইটা দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদ্ধতিকে, রণকৌশলকে, নীতি আদর্শকে বাংলার মানুষ সমর্থন করেন। বাংলার মানুষের সমর্থনে, আশীর্বাদে, দোয়ায় বলিয়ান হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই পদক্ষেপগুলো নেন। সেখানে কটাক্ষ করতে যাওয়া মানে তো ওই তো আবার থার্ড হয়েছেন, এরপর কি হবেন ভগবান জানে। অধীর চৌধুরী রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং তিনি বলছেন যে রাষ্ট্রপতি একজন তৃতীয় হওয়া ব্যক্তির এত কিছু করার ঠিক না। অধীর চৌধুরী এত রকম একে চিঠি লিখছেন, ওকে তৃতীয় হয়েছেন, আগে তৃতীয় হয়েছেন, বহরমপুরে তৃতীয় হয়েছেন। তৃণমূলকে সমালোচনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা, রাষ্ট্রপতিকে চিঠি লেখা, তৃণমূলকে খোঁচা। আরে ভুলে যাচ্ছেন তৃতীয় হয়েছেন। ফলে বাংলার রাজনীতির সঙ্গে আপনাদের কর্মপদ্ধতির কোনো সম্পর্ক নেই, মানুষ প্রত্যাখ্যান করেছে। আপনি ওই চিঠি লিখুন আর যা কথাই বলুন, এগুলো অপ্রাসঙ্গিক। বাংলার মাটিতে এগুলোর কোনো প্রাসঙ্গিকতা নেই। আপনারা জিতে আসার পর আপনারা নাকি নতুন উদ্যমে সন্ত্রাস শুরু করেছেন এবং বেছে বেছে কংগ্রেস, সিপিএম, বিজেপি কর্মীদের উপরে হামলা চালাচ্ছে। চিঠি ঘটনা লেখা, চিঠি না লিখে আমাদেরকে হারালেন না কেন? কে বারণ করেছিল? অভিযোগ করছে আমরা জেতার পর আমরা নাকি অমুক করেছি। আরে ভাই, আমাদের হারিয়ে দিলেই হতো। আপনি প্রদেশ কংগ্রেস সভাপতি, আপনি নরেন্দ্র মোদীর গুড বুকে থাকা ব্লু আইড বয়,
আপনি সিপিএম এর সেলিমের ধামা ধরা, আপনারা বামেদের সঙ্গে জোট করেন, তৃণমূলকে হারিয়ে দিতেই পারতেন। তা হারিয়ে না দিয়ে এখন এইসব রটনার মানে কি? বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে, আর আপনারা মানুষ থেকে বিচ্ছিন্ন, তাই আপনাদের এই ধরনের অবান্তর কথাগুলো বলে যেতে হবে। শ্রমিক ভট্টাচার্য বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি আচরণ করেন সেটা গোটা দেশে সবাই জানতে পেরে গিয়েছে, এবং উনি আজকে গিয়ে যেটা আচরণ করলেন, যে কর্মকাণ্ড, তাতে নিজেকে প্রাসঙ্গিক করা আর বাংলাকে সর্বনাশ দুটোই। বাংলার সর্বনাশ মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দিচ্ছেন একা হাতে, আর সর্বনাশটা করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। বাংলার থেকে কর তুলে নিয়ে যায়, ট্যাক্স তুলে নিয়ে যায়, রেভিনিউ তুলে নিয়ে যায়, বাংলাকে তার প্রাপ্য দেয় না। বাংলাকে টাকা দিচ্ছে না, মোট টাকা দিচ্ছে না, 100 দিনের টাকা দিচ্ছে না, আবাসের টাকা দিচ্ছে না, বাংলার বিরুদ্ধে কুৎসা চলছে, বঙ্গভঙ্গের চক্রান্ত হচ্ছে। রুখে দিচ্ছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্যই তার উপর এদের এত গাত্রদাহ। তিনি ফের একবার তার চিঠিতে সন্দেশখালী এবং মুর্শিদাবাদ হিংসার কথা তুলে ধরে তিনি বলছেন যে এ রাজ্য অঘোষিত জরুরি অবস্থা চলছে। অধীর চৌধুরী প্রথম একটা চিঠি লিখে সেটা প্রেসকে দিন। সেই চিঠিটা তিনি লিখুন কংগ্রেসের প্রেসিডেন্টকে, যে কোন কৃতিত্বে অধীর চৌধুরী সভাপতি থাকাকালীন রাজ্য কংগ্রেসটাকে এইভাবে তুলে দিয়েছেন। বিধানসভায় শূন্য, লোকসভায় প্রায় শূন্য, আর নিজে তৃতীয় হয়েছেন। কি করে হলেন এর একটা রিপোর্ট লিখে উনি সংবাদ মাধ্যমকে দিন। এর বাইরে অন্য তিনি যা লিখবেন সেটা ওনাকে লেখা মানায় না, ওনার হাতে সেইগুলোর প্রাসঙ্গিকতা নেই। গতকাল সিবিআই অ্যাডিশনাল চার্জশিট দিয়েছে পুরনিয়োগ দুর্নীতি। দক্ষিণ দমদম পুরসভায় একের পর এক বেনিয়ম নিয়োগ, একই সাথে 29 জন শূন্য নাম্বার পেয়েছিলেন, তাদের জয়েনিং অর্ডারে সই করেছিলেন 5 জুলাই দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান। কি করে সম্ভব? যেটা তদন্তের বিষয়, যেটা কোর্টে দিয়েছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে বা চার্জশিটে যা লেখা আছে, তারা বা তাদের আইনজীবীরা এ ব্যাপারে বিস্তারিত বলতে পারবেন। এই ব্যাপারে দলের তরফে এই মুহূর্তে কোনো মন্তব্যের অবকাশ আছে বলে মনে করছি না। যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে ভুল, আইনে বিচার হবে। আবার সবসময় যেগুলো তদন্তকারী এজেন্সি বলে, কেন্দ্রের এজেন্সিগুলো, সেগুলো সবসময় সত্যি হয় না। এখন তারা যদি কোনো লিখিতভাবে কোর্টকে কিছু দিয়ে থাকে, একেবারে আইনের পদ্ধতিতে যাদের সম্পর্কে লেখা তারা বা তাদের আইনজীবীরা বলতে পারবে। শহরে এসছেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। তিনি বলেছেন আজকে যে ইউপিএ আমলে পশ্চিমবঙ্গ যা টাকা পায়নি তার থেকে অনেক বেশি টাকা পেয়েছে এই আমলে। এবং শুধু তাই নয়, তারা বলছেন যে আবাস যোজনার মতো একটি প্রকল্পে ছোট্ট একটি অংশ নিয়ে পর্যালোচনা বা সমীক্ষা করে দেখতে গিয়ে 32 জনকে সাসপেন্ড করতে হয়েছিল আমাদের, ফলে টাকা দিলেও এরা খেয়ে ফেলবে। কি বলবেন? মিথ্যাচার করছেন। 100 দিনের টাকা থেকে আবাসের টাকা পশ্চিমবঙ্গে যদি কোথাও কোনো ভুল থাকে সেটা সংশোধন করে আবার দিয়ে দেওয়া হয়েছে। অন্য রাজ্যে ব্যাপক অনিয়ম গরমিল থাকা সত্ত্বেও সেখানে তারা টাকা দিচ্ছেন। যদি কোনো জায়গায় কোনো কেসে ভুল থাকে সেই জায়গাটা টাকা পেন্ডিং রেখে বাকিদের দিতে পারতেন, দেননি। কেন্দ্রের সরকার রিপোর্ট দিয়ে গতবার বলেছিল 100 দিনের কাজে দেশের মধ্যে সেরা প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গ, আর টাকাটা বন্ধ করেছে পশ্চিমবঙ্গের। কোনটা ঠিক? যদি দেশের মধ্যে সেরা এই কেন্দ্রীয় সরকারই বলে, তারাই আবার টাকা না দিয়ে কুৎসা করছে, অর্থাৎ এটা কেন্দ্রের রাজনৈতিক ষড়যন্ত্র এবং বিচার। যেটা রিপিট করছে আরেকবার প্রশ্নটা, সেটা হচ্ছে অধীরের প্রসঙ্গটাতে বলছে যে এই যে রাহুলের কথা টানছে, বলছে নাকি রাহুলকে কোণঠাসা বা চেপে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পিত চিত্রনাট্য। হাস্যকর কথাবার্তা। রাহুল গান্ধী একটি আলাদা দল করেন। রাহুল গান্ধী তিনি তো নবজাতক শিশু নন, তিনি অনেকদিন ধরেই আছেন। তাকে ঠেলে ধরে ভাসিয়ে নেতা করার নানা চেষ্টা কংগ্রেস করেছে। তিনি কখন সভাপতি থাকেন, কখন দেশে থাকেন, কখন বিদেশে থাকেন, কখন আবার অন্য লোককে সভাপতি করতে হয়। তার মধ্যে দিয়ে রাহুল গান্ধীর মতো চলছেন, একটা আলাদা দল, একটা আলাদা নেতা। তাকে তৃণমূল তুলেই বা ধরতে যাবে কেন? কোনটাই বা করতে যাবে কেন? তৃণমূল কংগ্রেস বিজেপি বিরোধিতার স্বার্থে কংগ্রেস দলকে ইন্ডিয়া জোটের শরিক হিসাবে সর্বভারতীয় রাজনীতিতে এক মঞ্চে সহাবস্থানে সহ রণকৌশল নিয়ে চলে। দ্যাটস অল।